তো আজকে আমরা করব আমাদের ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 4 আয়তঘন। এই চ্যাপ্টারটিকে করতে গেলে আমাদের ফার্স্টে চ্যাপ্টার থেকে কিছু কিছু ফর্মুলা জেনে নিতে হবে। তো আয়তঘন বলতে আমরা আসলে কী বুঝি? আয়তঘন বলতে আমরা বুঝি কোনো একটা চৌকো যেটা আয়তাকার প্লাস ঘনত্ব উপস্থিত, এমন একটা বস্তুকে আয়তঘন বলা হয়। তো এখানে হচ্ছে আয়তঘনর কিছু ফর্মুলা আছে চ্যাপ্টারটির মধ্যে, যেমন আয়তাকার যেমন হতে পারে, বর্গাকারও তো হতে পারে। সেই ফর্মুলাগুলোকে আমরা আগে জেনে নেব। তো আমরা ফার্স্টে লিখব আয়তঘন চ্যাপ্টার। আয়তঘন আয়তঘন আসলে দেখতে কীরকম হয়? আয়তঘন দেখতে হবে একটা দিক লম্বা আর একটা দিক চৌকোকার, মানে ছোটো, এটি হবে আয়তকার আকৃতি। আর ঘনক বলতে কী বোঝায়? যার ঘনত্ব আছে। তো এখানে এটি হলো একটি আয়তঘন। এই আয়তঘনর এই অংশটাকে বলা হবে দৈর্ঘ্য, যেটি দীর্ঘ অংশ। আর যে দীর্ঘ অংশটিকে বলা হবে দৈর্ঘ্য। এই ছোট অংশটিকে বলা হবে প্রস্থ, আর এই অংশটিকে বলা হবে উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য প্রস্থ, তোমরা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থটা তলকে ধরতে হবে, উচ্চতা ওটার উপর, মানে ওটার উপর যে উপরের অংশ যেটা আছে সেটাকে উচ্চতা ধরতে হবে। যেমন আমরা এই ক্ষেত্রে যদি এই নিচের যে অংশটা আমরা কালার করছি এখন, এটাকে যদি একটা সমতল হিসাবে ধরি, যেটা এটা নিচে আছে, আর এর ওপরে আমরা আরেকটা উল্টো দিকে প্যাটার্ন করি, তো এটা উপরে আছে ধরি, তো নিচের ভূমির সাপেক্ষে এইটা উচ্চতা, আর এই বাহু আর ওই বাহু যদি সমান, দৈর্ঘ্য আর প্রস্থ হলো। তো এবারে আমরা এই চ্যাপ্টার থেকে যে যে ফর্মুলাগুলো করবো আসলে সেগুলো দেখে নিই। যেমন এখান থেকে আমরা ফার্স্টেই যেটা করব সেটা হচ্ছে এই আয়তঘনর আরেক নাম সমকোণী চৌপল হতে পারে। এই আয়তঘন সমগ্রতলের ক্ষেত্রফল, এটা 1 নম্বর ফর্মুলা আমাদের। আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি হয়। 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি আমরা কী করে করব? আমরা করব 2 ইন্টু দৈর্ঘ্য, ব্যাকে দিয়ে দেবো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু তো এখানে আয়তঘন সমতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা আমরা করবো, 2 ইন্টু দৈর্ঘ্য, মানে একবার দৈর্ঘ্যর সঙ্গে প্রস্থর গুণ করব, একবার প্রস্থর সঙ্গে উচ্চতার গুণ করব, আর একবার উচ্চতার সঙ্গে দৈর্ঘ্যের, উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, উচ্চতার সঙ্গে দৈর্ঘ্যের গুণ করব। তো তিনটেরই পরস্পর একবার একবার করে গুণ করে সবগুলোকে 2 দিয়ে গুণ করব, করলে আমরা দুটো তলের পেয়ে যাবো, আমরা হচ্ছে আমরা যে আয়তঘনের সমগ্র তলের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এরপরে 2 নম্বর ফর্মুলা, তাহলে এইটাকে হচ্ছে এটা এবারে 2 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলায় ক্ষেত্রে আমরা আয়তঘন করলাম। আয়তঘন বলতে আয়তাকার। এবার আমরা ঘনকাকৃতির করব, লিখব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের ক্ষেত্রে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি আয়তঘনের ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা আসলে যেটা জানি সেটি হচ্ছে আয়তক্ষেত্রের 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে তাহলে কী হবে, যেহেতু বড় ক্ষেত্রের ক্ষেত্রে সবগুলো তল এর আকার একই, তাই এক্ষেত্রে হবে 6 ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে বড় ক্ষেত্রের বাহু, বাহুগুলোকে আমরা এ ধরতে পারি। 6 ইন্টু বাহু স্কোয়ার। এটা আসলে আসছে কীরকম করে? এটা আসছে সেম, বলছে এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যে ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কি, এটা হচ্ছে সবগুলো যেহেতু এ আছে, তাহলে এই ক্ষেত্রেও এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, 3টা করলে কি 3 হতো, 3 দুগুণে 6, 6 এ স্কোয়ার। এ স্কোয়ার হচ্ছে কি বাহু, এটা হচ্ছে বাহু। এরপরে এবার আমরা করব ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। তো ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করতে গেলে কী লাগবে? আমাদের লাগবে, সাধারণত আমরা যেটা জানি, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? 2 ইন্টু দৈর্ঘ্য
যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, মানে ঘরের পরিসীমার সঙ্গে উচ্চতার গুণ হচ্ছে। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ কি, কোনো একটা ভূমির পরিসীমা তার সঙ্গে উচ্চতাটা গুণ করলে সেই ঘরটার 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এটা আমরা প্রস্থ, এটা তোমরা জানোই, ছোটোবেলায় পড়েছো প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সরি এটা হচ্ছে পরিসীমা, তোমরা ছোটোবেলায় পড়েছো। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে পরিসীমা। এরপর আমরা ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল আর তোমাদের কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে এবারে, যেগুলোকে আমরা না অন্য কালি দিয়ে লিখি। তো এই দুটো ফর্মুলা হচ্ছে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য আর ঘনকের কর্ণ দৈর্ঘ্য। তো আয়তঘনের কর্ণ দৈর্ঘ্য কী হবে না, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা হচ্ছে আমাদের আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য। তো ঘনকের ক্ষেত্রে কী হবে, এই তিনটেই যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার মান সমান, তাহলে এই তিনটেই এ হয়ে যাবে। তো ঘনকের কর্ণ দৈর্ঘ্য সমান রুট ওভার এ প্লাস হচ্ছে এখানে রুট ওভার 3 এ স্কোয়ার হওয়ার কথা, তো এই রুট থেকে আমরা এ স্কোয়ারটা বের করতে পারি। রুট ওভার 3 ইন্টু এ বা রুট ওভার 3 ইন্টু বাহু, এই তিনটে বাহুর মান সমান। তো এইগুলোই তোমাদের ফর্মুলা, এই ফার্স্টের তিনটে বেসিক ফর্মুলা, আর যে লাস্টের দুটো, এই দুটো তোমাদের একটু মনে রাখতে হবে, এই দুটো একটু অন্য রকমের ফর্মুলা। তো এইখান থেকেই আমরা এই চ্যাপ্টারটা এবার শুরু করব। তো ফার্স্টের অঙ্কটা কী বলেছে, যে আমরা পরিবেশের 4টি আয়তাকার ও 4টি ঘনকাকার বস্তুর নাম লিখি। 4টি আয়তঘনের 4টি ঘনকাকার বস্তুর নাম, এটা একটা খুবই সোজা অঙ্ক। কেন না 4টি আয়তঘনকার আঁকা আমরা কী দেখতে পারি, যেমন বাক্স, পুরোনো টিভি, এছাড়াও যে কোনো যেমন পেন্সিল বক্স আর মোবাইল ফোন, এগুলো আয়তঘনকার। যেমন দেখো একটা পেন্সিল বক্স আমরা যদি দেখাই, পেন্সিল বক্সে দেখো এর ওপরের যে দুটো তল, যে একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্থ আছে, মানে এই দুটো তল পরস্পর অসমান, আর এর উপরে এটা একটা উচ্চতা, এই যে এই পার্টটা একটা উচ্চতা। ঠিক আছে, তো এটা ভূমি ধরেছে, আমরা ভূমিটাকেই মেনলি ধরি। ভূমি দেখো একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, মানে এই দেখো একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, মানে এটা একটা আয়তাকার, আর এর উপরে এটা একটা উচ্চতা। তাহলে এই হচ্ছে আয়তঘনকার বস্তুর উদাহরণ হলো। এরপর 4টি ঘনকাকার বস্তুর উদাহরণ। ঘনকাকার বস্তু হচ্ছে যেমন রুবিক্স কিউব, ওর 4টি তলই সমান হয়। এছাড়াও রুবিক্স কিউব বিভিন্ন হচ্ছে বাক্স হতে পারে, বাক্সের সমতল 4টি তল সমান বাক্স, এছাড়াও বিভিন্ন চৌকো জিনিস হতে পারে। এরপর আমরা কী হবে, পাশের আয়তঘনকার চিত্রের তথ্যগুলির ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। চিত্রের তলগুলি, ধারগুলি ও শীর্ষবিন্দুগুলির নাম লিখি। তো পাশে এখানে যে ছবিটা বলে দিয়েছে, ছবিটা ভালো করে দেখো। এই ছবিটার আমাদের ধার সংখ্যা, তল সংখ্যা আর শীর্ষবিন্দু সংখ্যা নির্ণয় করতে হবে। তো এই ছবিটা আমরা এঁকে নিই খাতায়। তো দেখো এই ছবিটার যে তো এখানে কী কী জানতে চাইছে এই ছবিটা থেকে না, এর তলগুলি, ধারগুলি আর শীর্ষবিন্দুগুলি। তো এর তল বলতে আমরা কোনটা দেখতে পাচ্ছি, দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা তল। কী করে বোঝাচ্ছি, এই দেখো আমরা যেমন ধরো একটা এরকম আয়তাকার বর্গাকার বস্তুই দেখি, ওর কটা তল পাবো, এই দেখো এই 1টা 2টো 3টে 4টে, এইদিকে একটা 5টা আর সেম এইদিকে একটা 6টা। তো এর তল সংখ্যা কটা পাচ্ছি, 6টা। তারপর এর ধার সংখ্যা কটা, ধার সংখ্যা দেখো A B C D E F G H 8টা। ধার সংখ্যা বলতে কোনগুলো বোঝাচ্ছে, এই দেখো এই একটা ধার, একটা মানে কোণ, একটা সরি এটা তো শীর্ষবিন্দু সংখ্যা বললাম, সরি শীর্ষবিন্দু সংখ্যা 8টি। আর ধার বলতে ধার সংখ্যা কটি, ধার সংখ্যা হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5 6 7 8 9 10 11 12, 12টি ধার আছে। ধার বলতে কোনগুলো আছে, দেখো এই যে এইগুলোকে, এই একটি ধার, এদিকে 2টি ধার, 3টি 4টি 5টি 6টি, এমনি ওপরে 7টি 8 7 8 9 10, এমন করে সেমনি পিছন দিকেও 11 12। তো আমরা তাহলে কী কী লিখতে পারি, তাহলে হচ্ছে এই চিত্রে তল সংখ্যা কটি দেখলাম আমরা, 3টি, একটি 2টি 3টি,
2 3 4 5 6 6টি তল সংখ্যা 6টি, ধার সংখ্যা হ্যাঁ, ধার সংখ্যা 12টি, আর শীর্ষবিন্দু সংখ্যা 8টি। তো এবারে আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা কী বলেছে, একটি সমকোণী চৌপলের ঘনাকাকার ঘরের একটি সমকোণী চৌপলের ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 5 মিটার 4 মিটার আর 3 মিটার হলে ওই ঘরে সবথেকে লম্বা যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমরা কি জানি, কোনো ঘরের মধ্যে সবথেকে লম্বা দণ্ডটি রাখার জন্য সেদিকটাকে কোণাকুনি রাখতে হয়। তো তাহলে সমকোণী চৌপলের আমরা কোণটাকে বের করলেই পেয়ে যাবো। সমকোণী চৌপলের কোণের ফর্মুলা কী ছিল, √ দৈর্ঘ্য স্কোয়ার প্রস্থ স্কোয়ার আর দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, সেই অনুযায়ী আমরা করে নেব। তো যেহেতু লিখব, আমরা জানি ঘরের কোণাকুনি অবস্থায় সব থেকে লম্বা দণ্ডটি রাখা যাবে বা সব থেকে লম্বাকৃতির দণ্ড রাখা যাবে। এবারে ঘরটির কর্ণ, তাহলে হচ্ছে ঘরটির কর্ণ বা কোণ ইজ ইকুয়াল টু, এই ফর্মেট লিখে নেব, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। যেটা লিখেও তোমার যদি মনে না থাকে তাহলে ওটা লিখেও করতে পারো, আর তোমরা চাইলে ডাইরেক্টও বসাতে পারো। দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 5 স্কোয়ার ইন্টু প্রস্থ দেওয়া আছে 4 মিটার 4 স্কোয়ার ইন্টু প্লাস উচ্চতা দেওয়া আছে 3 স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে আমরা কীরকম করবো, 5 5 25 প্লাস 4 4 16 প্লাস 3 3 9। তো এই তিনটাকে যোগ করলে কত হয়, 16 9 25 25 2 50, তো √50 কত হয়, যে 5 5 25 2 50, তাহলে 5√2, এটা মিটার, এরকম মিটারই হবে কর্ণের দৈর্ঘ্য। তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি যে ঘরটিতে সবচেয়ে লম্বা 5√2 মিটার দৈর্ঘ্যের দণ্ড রাখা যাবে। এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করবো। 4 দাগের অঙ্কটা কী বলেছে, যে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। আমরা করি, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 64 বর্গমিটার, তাহলে তার আয়তন হিসাব করতে হবে। তো আমরা আয়তনের ক্ষেত্রে কি জানি, 6a²। তো এখানে আমরা জানি যেটা বর্গক্ষেত্রের ফার্স্টে জানা আছে ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, দুটো বাহুর গুণ করলেই তো ক্ষেত্রফল হয়। তো আমরা লিখে নিই, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল E² ইকুয়াল টু 64 বর্গ মিটার, বা শুধু A ইকুয়াল টু করতে হবে 28 64, তাহলে A ইজ ইকুয়াল টু 8 মিটার শুধু হলো। তাহলে এবারে ওখানে যেটা আমাদের বার করতে বলেছে আয়তন, তাহলে বর্গক্ষেত্রের আয়তন সমান আমরা ফর্মুলায় কী জানি, 6 × a², তো 6 × এর মান মানে বাহুর মান কি 8, এর স্কোয়ার 28 64, 6 × 64 গুণ করলে কত হবে না, 4 6 24 4 হাতে থাকে 2, 6 6 36 37 38 384 এটা ঘন হবে, ঘন মিটার। আয়তনের ক্ষেত্রে ঘনকে করে হয়, এককে হয়। তো এটাই উত্তর। আমরা লিখতে পারি ঘনকটির আয়তন, অর্থাৎ ঘনকটির আয়তন 384 ঘন একক ঘন মিটার। তো এবারে করবো না 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কী বলেছে, যে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘন মিটার মাটি কাটা হয়ে থাকে, তবে খালটি কত লম্বা হিসাব করে লিখি। আছে খাল যেটা দেওয়া আছে, খালের দৈর্ঘ্য চওড়া এটা ধরি 2 মিটার,
খালের প্রস্থ, এটাকে ধরি গভীরতাটা, এটা গভীরতা সমান প্রস্থ বা গভীরতা সমান 8 ডেসিমিটার দেওয়া আছে। তো এইটাকে আমাদের মিটারে করে নিতে হবে। 0.8 মিটার প্রস্থ। আর খালের প্রস্থ আর খালটি ধরি, খালটি এক্স মিটার লম্বা, এটা ধরি আমরা, ধরি খালটি লম্বা এক্স মিটার, ঠিক আছে। তো এই তিনটে আমরা হচ্ছি। তো এইখান থেকে আমরা কি খালের আয়তন লিখতে পারি। তাহলে আয়তন, খালের আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো এখান থেকে আমরা তিনটে গুণ করলে, এই তিনটে থেকে আমাদের দেওয়া আছে, হ্যাঁ আমাদের বইতে আয়তন দেওয়া আছে। যদি মোট 240 ঘনমিটার, ঘনমিটার মানে আয়তন বোঝায়, তাহলে শর্তানুযায়ী 2 ইন্টু 0.8 ইন্টু এক্স ইকুয়াল টু 240, এই তো। তো এখান থেকে আমরা কী করতে পারি, এক্সট্রার মানটা নির্ণয় করি, করলে আমরা হচ্ছে তার কতটা লম্বা বা দৈর্ঘ্যটা পেয়ে যাব। এক্স ইকুয়াল টু কী হবে, 240 বাই 2 ইন্টু 0.8। তো এই পয়েন্টটা উঠলে কি উপর আরেকটা 10 গুণ হবে, আর 24 হচ্ছে, এই দেখো এখানে 8 দিয়ে 24 কাটি, 8 একে 8 দুগুণ 3 8 24, 30। তো 2 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 15 10কে 150, ঠিক আছে। তো এক্সের মান 150। তাহলে অতএব খালটি 150 মিটার লম্বা ছিল, মিটার লম্বা হলো। এরপর 6 অঙ্কটা কি বলে দিয়েছে, যে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে, তো সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করতে হবে। তো ঘনকের কর্ণের সূত্র থেকে আমরা ঘনকের বাহুর মানটা নির্ণয় করতে পারবো। তো লিখে নিই আমরা ঘনকের কর্ণের সূত্র থেকে। তো ঘনকের কর্ণসূত্র কি, কর্ণ ইজ ইকুয়াল টু বাহু √3 বা √3 ইন্টু বাহু ছিল, আমরা বাহুটাকে এ ধরি, এ √3, যেহেতু ঘনকের ক্ষেত্রে তিনটেই সমান, হ্যাঁ তিনটে বাহু দৈর্ঘ্যই সমান। এখানে যেটা দেওয়া আছে লিখতে পারি শর্তানুযায়ী, এটা যে কর্ণটা দেওয়া আছে শর্তানুযায়ী এই এ √3 সমান দেওয়া আছে 4√3, √3 কাটলে কি এ ইকুয়াল টু 4, অর্থাৎ ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্যের মান পেয়ে গেলাম 4 সেমি করে। তো এবারে তাহলে এটা সেমিটা লিখেই দিস, এককটা লিখে রাখলে সুবিধাই হয়ে পড়ে। তো ঘনকের প্রতিটি বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি। তো এখান থেকে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে জানি আমরা, 6a², সূত্র আমরা বের করেছিলাম, এটা বর্গ একক, তো হবে 6 ইন্টু 4² সমান 4 4 16, 16 হচ্ছে 6 6 6 4 6 থাকে 3 6 7 8 9 96 বর্গ সেমি, তাই তো। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত পেয়ে গেলাম না, 96 বর্গ সেমি, ওটা আমরা লিখে দিই। অর্থাৎ ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। এবার 7 দাগের অঙ্কটা কী বলেছে, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করে লিখি। ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি মানে পরিসীমাটা বলে দিয়েছে ঘনকের। তো পরিসীমা না সরি, একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি মানে আমরা জানি কি ঘনকের ধার সংখ্যা কটা, একটি ঘনকের 4 8 12টা, একটি ঘনকের 12টি ধার। তো 12টি ধারের সমষ্টি যদি 60 সেমি হয়, তাহলে ঘনফল কত, বাহুর দৈর্ঘ্য বের করি আগে, 7টা। আমরা কি লিখতে পারি, তাহলে হচ্ছে ঘনকের
ধার সমান 12a, হচ্ছে 12টা তল ইন্টু প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য সমান 60 দেওয়া আছে, বা a ইকুয়াল টু 60/12, 12 কি 5 বারং 60 হয়, তো 5। তাহলে এবারে ঘনকটির যে ঘনফল, অর্থাৎ ঘনকটির ঘনফল কি a কিউব সমান 5, 5 25, 5 5 125, 125 ঘন সেমি। এরপরে 8 অঙ্কটা কি বলেছে, যে যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত হবে হিসাব করে লিখি। একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলে দিয়েছে। ঠিক আছে, মানে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, আমরা a স্কোয়ার জানি, তো 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে। তো আমরা লিখি 8এরটা, যে এটা হচ্ছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি কি হবে 6a স্কোয়ার, যেহেতু 6 হচ্ছে এখানে 6টি ক্ষেত্রফল, আর প্রত্যেকটার 6টি তল পৃষ্ঠতল, আর a স্কোয়ার হচ্ছে যেহেতু ক্ষেত্রফল বলেছে। তো তাহলে এটা ইজিক্যাল টু কী বলা আছে 216, বা a স্কোয়ার ইজিক্যাল তাহলে কী হবে, a স্কোয়ার ইজিক্যাল টু 6, 3 6 18, 36, 6 6 36, আর a সমান করলে 6 6 36, 6। তো বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম, a সমান 6। তো এবারে আয়তন জানতে চেয়েছে, অর্থাৎ ঘনকটির আয়তন মান কি a কিউ সমান 6 6 36, 36 6 216 ঘন সেমি। তো এবার 9 অঙ্কটা করবো। 9 অঙ্কটা কি বলেছে না, একটি সমকোণী চৌকোণের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনক এ পরিণত করা হলে প্রতিটি ঘনক প্রত্যেকটি ধারে দৈর্ঘ্য কত হবে। আচ্ছা, আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে দেখি করে। তো তাহলে যদি সমান ভাগে ভাগ করা হয়, তাহলে সমান ভাগে ভাগ করলে প্রতিটি ঘনকের হয় কত, 432 যেটা দেওয়া আছে সমান 2 যেহেতু ভাগ করছে বাই 2, তাহলে কত হয় 216 ঘন সেমি। প্রতিটি ঘনকের দৈর্ঘ্য, দেখো ঘনক মানে কি, তার সবগুলো বাহু পরস্পরের সঙ্গে সমান জানি। তাহলে এখান থেকে তাই যেহেতু আয়তন পেয়ে গেছি, তো তাহলে আমরা লিখতে পারি কি শর্তানুযায়ী a কিউ সমান 216, বা a ইকুয়াল কি 6। তো এখানে আমরা জানতে কি চেয়েছিল, তাই তো ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তাই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। ঠিক আছে, এরপর 10 দাগের অঙ্কটা কি বলেছে, যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে লিখি। ঠিক আছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% করে কমানো হলো, তো আমরা ধরতে পারি প্রতিটি বাহু হয়তো হচ্ছে a করে, a দৈর্ঘ্যের। 10এরটা ধরি ঘনকটির প্রতিটি বাহু দৈর্ঘ্য হচ্ছে a একক। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে এর ঘনফল এই সময় হবে, ঘনফল হবে a কিউ, আর 50% বাহুর দৈর্ঘ্য হ্রাসের পর ঘনফল সমান
50% কি হ্রাস করলে কি হবে? এ থেকে পর এক কাজ করি, ফার্স্টে বাহুর দৈর্ঘ্য করি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ থেকে বাদ যাবে এর 50%, তাই তো? তো তাহলে সেকেন্ড ব্র্যাকেটে রাখি এটা, তাহলে 0.05 দুগুণে 10 a/2, এ থেকে মাইনাস a/2, a মাইনাস a/2 সমান 2/2a মাইনাস a সমান a/2, মানে এর 50% করলেও a/2ই হচ্ছে, ঠিক আছে? তো এর ঘনফল, তাহলে এর ঘনফল করলে হবে a³/2 4 দুগুণে 8, a³/8। তো এখানে কি জানতে চাই? পরিবর্তনের অনুপাত জানতে চেয়েছিল। তো অর্থাৎ মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত পেয়েছি আমরা? একটা AQ আর একটা AQ/8। তো AQ = AQ/8, AQ কেটে গেল 1:1/8, তো হয় কি 8:1, ঠিক আছে? এটা আমরা অনুপাতটা পেলাম। এরপরে 11 দাগের অঙ্কটা কি বলে দিচ্ছে না, একটি সমকোণী চৌপাল আকার বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যথাক্রমে 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটি সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে হিসাব করে লিখি, তাই তো? তো সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত যেহেতু দেওয়া আছে, আমরা এটাকে ধরতে পারি যে ধরি সমকোণী চৌপালের দৈর্ঘ্য সমান কত? 3 দেওয়া ছিল, 3x সেমি না 3x সেমি, হ্যাঁ। প্রস্থ 2x সেমি, উচ্চতা 1 ছিল, তো হচ্ছে উচ্চতা x সেমি, ঠিক আছে? তো এইখান থেকে আমরা ওর আয়তনটা পেয়ে যাব। থেকে তাহলে আয়তন করতে, আয়তন সমান হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, মানে 3x ইন্টু 2x ইন্টু x, এবং 3 দুগুণে 6x3, এটা কি ঘন সেমি। তো এটা থেকে আমরা বইতে এটা দেওয়া আছে যে এবং উহার আয়তন 384 ঘন সেমি দেওয়া আছে। তো এটাকে শর্তানুসারে এটাকে দুটোকে সমান করতে পারবো, পরের পাতায় করি। তাহলে আমরা কি লিখবো? ওটা থেকে লিখবো না, শর্তানুযায়ী ওই 6x² যেটা বের করেছিলাম ওটা ইকুয়াল টু 384, আর 6 দিয়ে কাটলে কত হয়? x³ সমান 6 6 36, 37 38 24, এখানে 4 6 24, বা x ইকুয়াল টু 4 64, তো 4 4 464, 4, x ইকুয়াল টু 4 হলো। তো তাহলে এখানে বাক্সটির দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার আমরা বের করব, তবেই সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। অতএব বাক্সটির দৈর্ঘ্য সমান কি, কত ছিল? 3 ইন্টু x ছিল, তাহলে হবে 3 ইন্টু 4 সমান 3 4 12 সেমি। প্রস্থ সমান কত ছিল? 2 ইন্টু 4, 4 দুগুণে 8 সেমি। আর উচ্চতা সমান শুধু 4 সেমি। উচ্চতা বেরিয়ে গেলে তো এবার থেকে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল যে 2 ইন্টু, যে সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যোগ প্রস্থ ইন্টু উচ্চতা যোগ দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। তো সূত্রটা আমরা ডাইরেক্ট লিখি, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু প্রস্থ হচ্ছে 8 যোগ
প্রস্থ হচ্ছে 8 ইন্টু উচ্চতা 4 প্লাস দৈর্ঘ্য হচ্ছে 12 ইন্টু উচ্চতা হচ্ছে 4। এটা ক্ষেত্রের একক হবে বর্গ সেমি, আমরা ওটাকে হিসাব করে বের করি 2 ইন্টু 12 হচ্ছে 6 বারং 7 বারং 86 8 বারং 96 প্লাস 4 32 প্লাস 24 4 বারং 48 হয়। 2 ইন্টু এটা যোগ করলে কত হয়? 8 2 10 6 16 6 হাতে থাকে 1, 9 কে 10 10 4 14 15 16 17 17 176 6 দুগুণে 12 2 হাতে থাকে 1 7 দুগুণে 14 একে 15 5 একে 1 2 1 2 1 3 352 বর্গ সেমি। তো আমাদের এটাই জানতে চেয়েছিল সমগ্রতলের ক্ষেত্রফল কত, অতএব দিকে দিয়েছি বায়াস করে সমগ্রতলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। চাইলে উত্তরটা আরেকবার লিখতে হবে। অর্থাৎ বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 352 বর্গ সেমি। এরপরে 12 দাগের অঙ্কটা কি বলেছে না, একটি চা বাক্সের ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7:5 ডেসিমি 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমিটার। তো চায়ের বাক্সর ওজন যদি 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি বাক্সটি অবস্থায় বাক্সের ওজন 3.75 কিগ্রা হয়, তাহলে 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন কত হবে তা হিসাব করে লিখি। করে দেখি আমরা। তো ফার্স্টে চায়ের বাক্সের যেটা ভিতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু দেওয়া আছে, তো ওখান থেকে আমরা চা বাক্সের আয়তন বের করতে পারবো। চা বাক্সের আয়তন সমান 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করলেই পেয়ে যাবো। এটা কী হবে? ঘন ডেসিমিটার। ঠিক আছে, তো এখান থেকে আমরা গুণ করি, কত হচ্ছে ওইসবটি আমরা রাফে করে নিই। 7.5 243 ঘন ডেসিমিটার, 243 ঘন ডেসিমিটার। তো এটা হলো আমরা বাক্সের আয়তন তো পেয়ে গেলাম। আরেকটা বইতে কী দেওয়া আছে না, চা বাক্সের ওজন দেওয়া আছে। তো চা ভর্তি বাক্সের ওজন আর একটা খালি অবস্থায় শুধুমাত্র বাক্সের ওজন। তো ওখান থেকে আমরা পুরো শুধু চায়ের ওজনটা পেয়ে যাব, দুটো থেকে মাইনাস করলেই। তো শুধু হচ্ছে চায়ের ওজন, চায়ের ওজন সমান যেটা আছে চা ভর্তি বাক্সের ওজন লেখা আছে 52 কিগ্রা 350 গ্রাম থেকে মাইনাস খালি অবস্থায় 3 কিগ্রা 750 গ্রাম বাদ যাচ্ছে। তো বাদ দিলে শুধু চায়ের ওজন কত থাকে? 6 ঠিক আছে, এটা 600 হবে, 600 গ্রাম। আর কিগ্রায় হচ্ছে 3 কিগ্রা আর 52 কিগ্রা, 51 কিগ্রা, 51 থেকে 50 48 48 48 কিগ্রা এত গ্রাম, 48 কিগ্রা এত গ্রাম। নাহলে এটা কি, এটা 143 ঘন ডেসিমিটার চায়ের ওজন এত, এটা পয়েন্টে করে নিই সুবিধা হবে। 48.6 কিগ্রা। ঠিক আছে, তো এটা কত পেয়েছিলাম? 243 ঘন ডেসিমিটার চায়ের বাক্সের আয়তন, তো বাক্সের চায়ের আয়তন তো 243 ঘন ডেসিমিটার চায়ের আয়তন 48.6 কিগ্রা। ঠিক আছে, তো এখান থেকে আমরা 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন পেয়ে যাব। 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন সমান 48.6 বাই 243 করলে কত হয়?
কাজ করো, এখানে যদি পয়েন্টার তুলে দিই ইন্টু নিচে 10 আসবে, এটাই কাটলে 2 দিয়ে কাটা যাবে, তো 2/10 সমান 0.2 কিগ্রা। তো লিখে দেবো উত্তরে, যেটা চেয়েছে 1 ঘন ডেসিমিটার চায়ের আয়তন, আয়তন মানেই ওজন চেয়েছে। তো 1 ঘন ডেসিমিটার চায়ের ওজন 0.2 কিগ্রা। ঠিক আছে, এরপরে 13 দাগের অঙ্কটা কি বলা আছে যে 1 বর্গাকার ভূমি বিশিষ্ট পিত্তলের প্লেটের দৈর্ঘ্য এক্সএম, বেধ 1 মিলিমিটার এবং প্লেটটির ওজন 4725 গ্রাম। যদি 1 ঘন ডেসিমিটার পিত্তলের ওজন 8.4 গ্রাম হয়, তাহলে এক্স এর মান কত হবে তা হিসাব করে লিখি। বিশিষ্ট প্লেটের দৈর্ঘ্য, ঠিক আছে, প্লেটের দৈর্ঘ্য এক্সএম, তাহলে হচ্ছে বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের আয়তন বের করতে পারি। বেধ 1 মিলিমিটার দেওয়া আছে, তো সেন্টিমিটারে করতে গেলে কি 1/10 হয়ে যাবে ওটা। তাহলে আয়তন সমান, যেটা এক্স আছে, এক্স ইন্টু এক্স যে ভূমি, যেহেতু বর্গাকার তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা বেধ যেটা দেওয়া আছে ওটা 1 মিলিমিটার, মানে 1/10 সেন্টিমিটার। তো এই তিনটে গুণ করলে ঘন সেন্টিমিটার হবে, যেহেতু ওখানে 1 মিলিমিটার সমান 1/10 সেমি, আর সেমিতে তিনটি, বাকি দুটো সেমিতে আছে, এক্সের মানও সেমিতে আছে, তাই জন্য আয়তন সমান এক্স ইন্টু 1/10, মানে x²/10, এটা ঘন সেমি আয়তনের একক, ঘন একক। তো এবারে তাহলে আমরা এবার ওজন দেওয়া আছে, তো এই 1 ঘন সেমি পিতলের ওজন কত হবে? 1 ঘন সেমি পিতলের ওজন 8.4 কিগ্রা। তাহলে এখান থেকে আমরা যেটা আছে x²/10, ঘন সেমি পিতলের ওজন হবে 8.4 ইন্টু x²/10 কিগ্রা। তো পয়েন্ট তুললে নিচে আরেকটা 10 আসবে, 84, কাজ করে একসঙ্গে করে নিই, কেন শর্তানুসারে পরে করতে হবে। 84 x²/100 কিগ্রা। ঠিক আছে, তো এইটার সঙ্গে আমরা কোনটা সমান করতে পারি, যেটা ওখানে ওজন দেওয়া আছে সে 4725 কিগ্রা, শর্তানুযায়ী এই 84 x²/100 সমান কি 4725, বা শুধু x² মানটা বের করবো, যেহেতু x² = 4725 ইন্টু এদিকে 100, আর ওটা যেহেতু এদিকে আসলে উল্টে যাবে, তো নিচে চলে গেল 84। তো 84 দিয়ে কাটলে কত হয় এটাকে, 84 4, ওটার সঙ্গে তো যাবে না, এটার সঙ্গে যা 8 7 84। এটা কাজ করি, তো আমরা ফার্স্টে এটা 3 দিয়ে কেটে দিই, এটাকে 3 দিয়ে কাটা যাচ্ছে, এটাকে 3 দিয়ে, 3 1 3, 4 17, 3 9 17, 3 27, 3 4 3 5 15, 16 17, 22, 3 2 3 5 15 16 17, 3 7 21, 22 15, 3 5 15, 3 2 6 7 8 24, যে 3 8 24, 28 আর 1575, তাই তো। তো 28 14 2 28, 4 25 100, 4 দিয়ে কাটলে 4 7 28, 7 দিয়ে কোনটা কাটে যাবে, 7 দিয়ে এটা কি কাটে যাবে, হয়তো দেখছি 7 1 7, 7 2 14 15 17 থাকে, 7 2 14 17 35, 5 7 35 কাটে যাচ্ছে, তো কাটলে হয় 7 2 14 15 17, তাহলে 7 2 14 আবার 15 16 17 35, 7 5 7 35, 25 ইন্টু 25 1 x², আর শুধু x = √ওভার 225 কত হয়, 5 5 25, এখানে 15 15 225 হয়, তো 3 5 15, 3 ইন্টু 5
ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25। তো এখানে কটা থাকছে? 5 আছে, 1টা 2টো 3টে 4টে, 3ও আছে 2টো, তাহলে সবগুলো হাফ হয়ে যাবে। 3 ইন্টু 5 ইন্টু 5 এক্স ইকুয়াল টু 5 5 25, 3 পয়সা 50, 3 পয়সা 75। তো এখানে তো উত্তরে তো জানতে চেয়েছিল এক্সের মান কত, অতএব এক্স এর মান 75 সেমি লিখতেই পারি, কারণ এক্সের মান ওখানে এককটা সেমি দেওয়া ছিল, এক্সের মান 75 সেমি। এরপর 14 অঙ্কটা করবো আমরা। তো 14 অঙ্কটায় কী দেওয়া আছে বইতে, যে চাঁদ মারি রাস্তা উঁচু করতে হবে, এই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তা উঁচু করা হয়েছে। যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 14 মিটার এবং 8 মিটার হয় এবং রাস্তাটি তৈরি করতে মোট 2520 ঘনমিটার মাটি লেগে থাকে, তবে প্রতিটি গর্তের গভীরতা কত হিসাব করে লিখব। রাস্তা উঁচু করতে হবে, দুপাশে এত 30টি সমান গভীর মাপের সমান মাপের গর্ত খুঁড়ে সেই করা হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে মিটার এত মিটার। ঠিক আছে, তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তো আমরা উচ্চতাটাকে ধরে নিই, উচ্চতাটাকে আমরা এক্স ধরি, বা গভীরতা, এটা গভীরতাটাকে আমরা এখানে উচ্চতা বলবো। এটা 14 দাগের অঙ্ক। তো ধরি গভীরতা বা উচ্চতা সমান গভীরতা সমান এক্স মিটার। তাহলে এবার গর্তের আয়তন বের করতে পারবো, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আমাদের বলাই আছে। আয়তন হচ্ছে, দৈর্ঘ্য কত বলা আছে না 14 ইন্টু প্রস্থ 8, আর উচ্চতা আমরা এক্স ধরেছি, তো গুণ করলে হবে 8 4 32, যদি হয় থাকে 3 8 1 9 10 11 112 এক্স ঘন মিটার হয়েছে। তো এবারে একটি গর্তের আয়তন এত হলো, তাহলে 30টি মোট গর্ত আছে, তো প্রত্যেকটা থেকে যেহেতু মাটি নিয়েছে ওটার সঙ্গে আমরা তুলনা করতে পারবো। তাহলে লিখি 30টি গর্তের আয়তন সমান 30 ইন্টু 112 এক্স, ও 12 3 বারং 36, এখানে একটা শূন্যটা ফার্স্টে বসিয়ে দিই, আর এক্সট্রা বসিয়ে থাকছে যেহেতু, তো 3 বারং 36-এর 6, হাতে থাকে 3, 3 1 3 4 5 6, 3 1 3 3660 এক্স, সরি 3300, 36 হাতে থাকে 3, 3 1 3, 3 1 3 4 5 6, 3 6 3 3, এখানে 3360, 360 এক্স, ভুল করে 3 6 করে দিয়েছি, 3360। তো এবারে শুধু এখান থেকে 30টি গর্তের আয়তন পেয়েছি, তো এখান থেকে আমরা গভীরতা পেয়ে যাবো এক্স সমান, সরি এখান থেকে কী করে পাবো, শর্তানুসারে করতে হবে, শর্তানুযায়ী 3360 এক্স সমান কত, 2520 এত ঘনমিটার মাটি লেগেছে রাস্তাটাকে উঁচু করতে। তো এত ঘনমিটার মাটি আমরা তুলেছি মোট যতগুলি গর্ত থেকে, তাহলে শুধু এক্স ইকুয়াল টু, ফার্স্টেই 0 0 কেটে যাচ্ছে, 252/336 কাটলে হয় এক কাজ করি, তাহলে এটাকে এক কাজ করি, এটাকে 84 দিয়ে করে দিই, 84 দিয়ে কাটলে 4 4 2 3, 3 84 সমান, আর 4 32 36 36 আর 4, ঠিক আছে, তাই 3/4, এক্সের মান হলো 3/4। আর এটাকে যদি আমরা পয়েন্টে করতে যাই, এটা 3টা নিচে আসবে, তো 4 1 ফার্স্টেই 0.30, 4 7 28 7 28 29 30 20, 4 5 20, 75 0.75 সেমি। তো আমাদের কী চাই, প্রতিটি গর্তের গভীরতা কত, অর্থাৎ এক্সের মান যেটা, প্রতিটি গর্তের গভীরতা 0.75 সেমি, ঠিক আছে, প্রতিটি গর্তের গভীরতা 0.75 সেমি।
এবারে করবো আমরা 15 অঙ্কটা। 15 অঙ্কটা কী বলেছে, যে ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে লিখি। করে দেখি চৌবাচ্চা সম্পূর্ণ 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটিতে 1/3 অংশ জলপূর্ণ থাকে। তো তাহলে ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে। তো চৌবাচ্চাটির আয়তন বের করি। 64 বালতি জলের আয়তন আমরা বের করতে পারি। হ্যাঁ, চৌবাচ্চাটির যেহেতু 1/3 অংশ জল পড়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যে 2/3 অংশ জল হবে সেটাই তার আয়তন। করে দেখি। তাহলে আমরা ফার্স্টে লিখি, যেহেতু ফার্স্টে আমরা এক কাজ করি, চৌবাচ্চাটির আয়তন বের করি। চৌবাচ্চাটির দেওয়া আছে, তো 15টা চৌবাচ্চাটির আয়তন মানে কী হবে, এ কিউ সমান 1.2 হোল কিউ। 12 12 144, 144 ইন্টু 12 কত হয় রাফে করে দেখি, একটু 12 যে 4 12 48-এর 8 2 পয়েন্ট 1.728, যেহেতু 3টে পয়েন্ট এগিয়ে যাচ্ছে তাই 1.728, এটা ঘনমিটার। ঠিক আছে, তো চৌবাচ্চাটির আয়তন এ কিউ সমান এত ঘন মিটার। তো ওখানে এত ঘনমিটার থেকে এক কাজ করে, তো ডেসিলিটারে করতে হবে। তো এই দেখো আমরা একটা সূত্র, এটা জেনে রাখো তোমরা, কাজে লাগবে। এটা এখানে দেওয়া আছে, এর আগের পৃষ্ঠার অঙ্কতেই দেওয়া আছে যে 1 লিটার সমান হয় 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। তো তাহলে উল্টোটাও হতে পারে। তো ঘন মিটার থেকে ঘন ডেসিমিটার করে নিই। তো মিটার থেকে ডেসিমিটার গেলে তো 1 ঘর যায়, কিন্তু এখানে যেহেতু কিউ হয়েছে তাই ঘন আছে, তো এখানে 3 ঘর যাবে। তো 1728 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তো এখান থেকে আয়তন পেয়েছি, ঘন ডেসিমিটার সমান এত লিটার, সমান 1728 লিটার। ঠিক আছে, তো এবারে যেটা বইতে দেওয়া আছে, চৌবাচ্চাটির 1/3 অংশ জল, 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জল পূর্ণ থাকে। নিচে আছে 64 বালতি জল তুলে নিলে 1/3 অংশ জল পূর্ণ থাকে। তো তাহলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে, তাহলে আমরা লিখতে পারি 64 বালতি জলের আয়তন কত, এটা হচ্ছে 2/3 অংশ জল যেহেতু তুলেছে, তো তাহলে লিখতেই পারি 64 বালতি জলের আয়তন সমান 1728 লিটার, যেটা এটা 2/3 অংশ জল ফেলে দিয়েছে, 64 বালতি জলে ফেলা হয়েছে। তাহলে 1 বালতি জলের আয়তন কত হবে, 1728 ইন্টু 2/3 ইন্টু 1/64। তো 3 দুগুণে 6 2 32, এখানে 3 6 3 5 15 16 17 22 3 6 18 3 7 21 22 18 3 6 18, ঠিক আছে 32, 2 এখানে 32 গুণে 64, ঠিক আছে, এখানে 32 32 57 থেকে বাদ দিলে থাকে 7 6 5 5 আর 3 4 5, সে 256, ওখানে ভাগ করলে 32 দিয়ে 8। হ্যাঁ, তাহলে এটাতে কাটাকুটি যাচ্ছে, এটা দিয়ে ফার্স্টে কাটলে 32 1 32 কাটলে 25 পড়ে থাকছে, তো 56কে 32 8 তো 56, তো 18 লিটার। এক বালতিতে জলের আয়তন 18 লিটার। তো উত্তর আমাদের কী চেয়েছে, ওটাই চেয়েছে যে তাহলে হচ্ছে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরবে, প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে হিসাব করি, আর প্রতি বালতিতে 18 লিটার জল ধরে। উত্তর লেখা জায়গা নিয়ে আবার পরের পৃষ্ঠা লিখতে হবে, এটাই অ্যান্সার। তো উত্তর হবে প্রতি বালতিতে 18 লিটার জল ধরবে। এরপরে 16 অঙ্কটা কী বলেছে, যে একটি অ্যাক্রোস দেশলাই বাক্সে একটি প্যাকেটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 28 ডেসিমিটার, 15 ডেসিমিটার আর 0.9 ডেসিমিটার, 2.8 ডেসিমিটার, 1.5 ডেসিমিটার আর 0.9 ডেসিমিটার হলে দেশলাই বাক্সটির আয়তন কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি,
যেহেতু ডেসিমিটার থেকে আমরা এটাকে সেন্টিমিটার করতে পারি, যেহেতু এইখানে উভয় দিকেই আছে, যেহেতু নিচের দিকে সেন্টিমিটারে আছে, এটা ডেসিমিটার থেকে সেন্টিমিটার করে নিলে 28 15 পয়েন্টগুলো সব চলে যাবে, নয়। হ্যাঁ, আর এখানে যেটা 1 ক্রস বলেছে দেওয়া আছে, 1 ক্রস সমান 12 ডজন, আমরা জেনে নিলাম। তাহলে ডিসলাইস উচ্চতাটা আমরা ফার্স্টে বের করতে হবে, আয়তন করতে হবে, ডিসলাই বাক্সের আয়তন করতে হবে। আমরা ফার্স্টে আয়তনটা বের করি। লিখি তাহলে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়াই আছে, ওটা হচ্ছে আবার আরেকবার লিখে নিই, যেহেতু ওটাকে ইউনিটটাকে ডেসিমিটার থেকে মিটারে করতে হবে। কত অঙ্কটা, এটা 16 দাগের অঙ্ক। দেশলাই বাক্স দৈর্ঘ্য সমান কত আছে দেখে নিই একবার। দেশলাই বাক্সের দৈর্ঘ্য 28 2.8 ডেসিমি সমান 28 সেমি। প্রস্থ 15 ডেসিমি 1.5 ডেসিমি সমান 15 সেমি। আর উচ্চতা সমান 0.9 ডেসিমিটার সমান 9 সেমি। তো এখান থেকে আমরা এর আয়তনটা এর আয়তন, দেশলাই বাক্সের আয়তন বার করতে পারবো। একটি দেশলাই বাক্সের আয়তন কত জানতে চেয়েছে। তো এখানে তো হচ্ছে আমাদের 1 ডজন মানে কি দেখলাম না, 1 ডজন মানে 12 গ্রোস, আর 12 ডজন মানে 1 গ্রোস, তাই তো। তাহলে এখানে একটি বাক্স সমান কত হবে, 1 গ্রোস সমান 12 ইন্টু 1 ডজন মানে 12টি, মানে 144টি বাক্স, ঠিক আছে। 1 গ্রোস মানে 144টি বাক্স। তো এইখান থেকে 144টি বাক্স, হ্যাঁ, তো 1 গ্রোস দেশলাই বাক্সের প্যাকেটের, এটা প্যাকেটেরটা লেখা হয়নি। তো তাহলে 144টি দেশলাই বাক্সর আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা 28 ইন্টু 15 ইন্টু 9। একটি দেশলাই বাক্সের আয়তন সমান 28 ইন্টু 15 ইন্টু 9 বাই 144। 44কে 12 দিয়ে করে, তাহলে হচ্ছে 3 9 দিয়ে করা যাবে। তো 9 দিয়ে কাটলে হবে 9কে 9 10 11 12 13 14 54 6 9 54 16। তো 16 8 8 2 16 3 24 না 4 4 16 4 5 20 4 6 24 7 28 হলো। তো 7 ইন্টু 15 বাই 4 একটি দেশলাই বাক্সের ওজন। কাজ করি, এটাই রেখে দিই। হ্যাঁ, আয়তন কত হবে, আয়তন হবে 7 ইন্টু 15 বাই 4 ইকুয়াল টু, তো এটা হিসাব করলে হয় 26.25। এটা তো ঘন সেমি, যে সেমিতে করে নিয়েছিলাম কাকগুলো, তো 26.25 ঘন সেমি হলো। তো এবারে বলেছে আরেকটা, এই যে কিন্তু যদি একটি দেশলাই বাক্সের দৈর্ঘ্য 5 সেমি এবং প্রস্থ 3.5 সেমি হয়, তবে উচ্চতা কত হবে হিসাব করে লিখি, ঠিক আছে। তো একটি দেশলাই বাক্সের আয়তনটা আমাদের জানা আছে, তো ওখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা উচ্চতাটা এইচ ধরে নিই। এটা একটা উত্তর বেরিয়ে গেছে। হ্যাঁ, আরেকটা উত্তর বের করছি, যে ধরি উচ্চতা সমান এইচ, উচ্চতা সমান এইচ, বড় হাতের ছোট হাতের এইচ সেমি, কিন্তু ওখানে সব সেমিতেই দেওয়া আছে, উচ্চতা সমান এইচ সেমি। তাহলে শর্তানুযায়ী দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, প্রস্থ 3.5 সেমি, 5 ইন্টু 3.5 ইন্টু এইচ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান আয়তন 26.25 বা শুধু এইচ সমান 26.25 বাই 3.5 ইন্টু 5। এখানে একটা পয়েন্ট উঠলো, দুটো পয়েন্ট উঠলো, তো নিচে একটা 10 গুণ হবে। দেখি এখানে 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে তো কাটাই যাবে। এখানে ফার্স্টে 5 দিয়ে কেটে ছোটো করে নিই, 5 5 25 26
12, 5 দুগুণে 10, 12, 25, 5 5 25, 525, 5 দিয়ে এটাকে কাটি, 5 7 35, 5 1 5, 9 25, 5 5 25, 7 8 9 10, 5 7 35, 7 1 7, 8 9 10, 5 7 35, 15 বাই 10 অন 1.5 সেমি। অতএব দাঁড়ান নিচে চলে গেছে। অতএব একটি বাক্সের আয়তন বের করেছিলাম 26.25 ঘন সেমি, আর উচ্চতা 1.5 সেমি। এটাই তোমাদের উত্তর হয়ে গেল। তো আজকের মতো এই ক্লাস এখানেই শেষ হচ্ছে। আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে।